এখনও ফ্যাসিস্টের যে দোসর এবং বিগত সময়ে যারা বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে তারা এই আন্দোলনকারীদের আন্দোলনের পক্ষের আহত যারা আছে তাদের উপরে নানান জায়গায় হামলা হচ্ছে। দেখেন, প্রত্যেকটা বিপ্লবের পরে আমরা দেখেছি এই বাংলার ইতিহাসে যে তারা এই বিপ্লবটাকে কুক্ষিগত করে নেয়, কিন্তু 5ই আগস্টের পরবর্তীর যে সময়টা, এটা কিন্তু বিগত 53 বছরের যে রাজনৈতিক অপচর্চার বিরুদ্ধে একটা যুদ্ধ ছিল। সেখানে দলমত নির্বিশেষে এখানে মানুষ অংশগ্রহণ করেছিল এবং তাকে বর্তমান সময়ে মানুষরা দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দেয়। আপনারা আমার পাশে যে সাইফুদ্দিন ইমদাদকে দেখছেন, সেই বিপ্লবের একজন যোদ্ধা এবং সেই বিপ্লবে সে তার চোখ হারিয়েছে, পা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইফুদ্দিন ইমদাদ রক্তিম জুলাই নামে একটি সংগঠন, যার মাধ্যমে 5ই আগস্টের পরবর্তীতে আহত নিহতদের নিয়ে কাজ করেছে এবং সে সার্বভৌমত্ব আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। সাধারণ সম্পাদক ছিলেন এবং রাজুকে চিফ ইঞ্জিনিয়ার বলে আমরা তথ্য পেয়েছি। আর ছিলেন জাকারিয়া, যিনি সাবেক 14 সালে নির্বাচন কমিশনার ছিলেন এবং ওই সময়ের যে ভোট ডাকাতির যে কুশীলবদের একজন। পাশাপাশি আরও কয়েকজনের নাম আমরা পেয়েছি। তারা আভ্যন্তরীণ প্রবলেমে সেখানে মারামারি শুরু করে এবং বর্তমান যে অ্যাডহক কমিটির সভাপতি হাশেম রাজু ভাই, হাশেম রাজু ভাই, তার উপরে হামলা করে এবং সেই সময় হঠাৎ করে ইমদাদ বাবুর পরে হামলা করে এবং ওরা টার্গেট করে তাকে হামলা করে। সে সিসিটিভি ফুটেজে আপনারা পাবেন যে ও একটা সাইডে দাঁড়িয়েছিল এবং ওর চোখে আঘাত করে এবং প্রচণ্ড মারধর করে। তো সেখানে তাকে আখ্যা দেয় ছাত্রলীগ হিসাবে। তো ছাত্রলীগ হিসাবে যদি ইমদাদ বাবুই ছাত্রলীগ হয়, তাহলে বাংলাদেশে তো সবাই ছাত্রলীগ, এই আহত নিহত যারা আছে সবাই ছাত্রলীগ হয়ে যায়। ওরা এক সময় জামাত বিএনপির ট্যাগ দিয়ে বিগত 16-17 বছর সাধারণ মানুষের উপরে হামলা করেছে এবং 65 লাখের উপরেও মামলা করেছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এই ঘটনা নিয়ে মামলা করতে গিয়েও এই ভুক্তভোগীরা মামলা করতে পারেনি। আমরা ইমদাদ বাবু অসুস্থ থাকার কারণে সেখানে মামলা করতে যাইনি। আজকে আমরা সেই মামলাটা, আমার এক চোখ হারানো সেটা তারা জানে, আমি যে জুলাই গণ অভ্যুত্থানের আহত সেটাও ওরা জানে এবং টার্গেটও করছে ওনাকে। এখানে আরও 6-7 জন মানুষ ছিল প্রস্তুতি সম্পন্নর পরে চলে আসার মুহূর্তে। কাউকে টার্গেট করে টার্গেট করছে এমদাদ বাবু এবং হাশেম রাজুকে। আমি জানি না কেন এমদাদ বাবুর উপর তাদের এত কূপ, তাদের এত আক্রোশ। সে আক্রোশের ফলে সেদিন তাকে যেভাবে হামলাটা করেছে তার এক চোখ অন্ধ হয়ে গেছে, আর চোখে কিন্তু হামলাটা করেছে এবং মেরুদণ্ডে হামলাটা করেছে। আমরা শুনে গেছিলাম, ওনাকে উদ্ধার করেছি। সেখানে আরও ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত অনেকে এসেছিল আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা সেটা পুলিশকে জানাইছিলাম, পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে জানাইছিলাম। কোনো অদৃশ্য কারণে তারা মামলা নিতে অনীহা জানাচ্ছে বারবার। তাদের কাছে নাকি নির্দেশ আছে, উপরের নির্দেশ ছাড়া তারা মামলা নিতে পারবে না। বিশেষ করে তারা যখন আমরা শাহবাগ থানা যাই, তারা ডিসিকে রেফার করে, আবার ডিসির কাছে গেলে সে ডিএমপি কমিশনারকে রেফার করে, এভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা খুবই ভয়ে আছি যেখানে এমদাদ বাবুদের মতো মানুষদের নিরাপত্তা নাই এবং তার জীবন সংখ্যার মধ্যে আছে। যেভাবে তাকে হামলা করা হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে, ইতিমধ্যে সেটা আপনারা জেনেছেন। তার কাছে অসংখ্য ওই দিনের লাইভ ফুটেজগুলো আছে, আমারও লাইভ আছে, সেগুলো দেখলে বুঝবেন। এবং হার্ড ডিস্ক কিন্তু আমরা শাহবাগ থানায় দিয়েছি, সেখানে কারা হামলার সাথে জড়িত সম্পূর্ণভাবে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে সেখানে মামলা না নেওয়া, তাহলে এমদাদ বাবু বাধ্য হয়ে সংবাদ সম্মেলনটা করতে হচ্ছে, কারণ তার জীবনের সংখ্যা নেই। ধন্যবাদ। বা উপরের নির্দেশনা লাগবে এই মামলা গ্রহণ করার জন্য। যে এখানে অনেকের নাম আছে যারা খুব বেশি প্রভাবশালী, অর্থশালী বলে, মানে ওদের এখন মানে পরিস্থিতি এমন, আপনি হাসিনার নামে মামলা করাটা খুব ইজি। হাসিনার যারা উচ্ছিষ্ট ভোগী ছিল, হাসিনার সহযোগী ছিল, তারা এখন কেউ, মানে আমি না রাজনৈতিক দলগুলো আসলে নাম বলতে পারি না, ভয় লাগে। কখন এসে তারাও আমার উপরে হামলা করে। আমি নামগুলো বলতেছি না, কিন্তু এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো খুব বেশি প্রভাবশালী, তাদের ছত্রছায়ায়। এবং কি আমার খুব বেশি লজ্জা লাগে, এত বড় বড় মানুষ, আমি একজন ছোট মানুষ, সাধারণ একজন শিক্ষার্থী,
আমার এই ঘটনার মধ্যে তারা জড়িত হয়েছে এবং কি বিভিন্নভাবে ওরা তদবির করতেছেন। ওদের নাম বলতে আসলে আমার ভয় নাই, ভয়ের কিচ্ছু নাই, মৃত্যু থেকে ফিরে আসছি, ভয় করতে লজ্জা লাগতেছে। ওই মানুষগুলো ওরা বড় দলের বড় জায়গায় সাবেক সরকারের দায়িত্বে ছিলেন, বড় জায়গায় হোল করছেন, ওই মানুষগুলো এখন এখানে প্রভাব বিস্তার করতেছে। শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারটা চেঞ্জ হয়েছে, বাকি যারা এখানে যে আমার পাশে আক্রান্ত করেছে, রাতুল ভাইরা এই আইনি বিষয়গুলো দেখতেছিলেন। মঞ্জুর বোরশেদ ভাই তখন আমাকে কি উদ্ধারও করেন, আর আমাকে উনি তখন ইনভাইট, মঞ্জুর বোরশেদ ভাই তো চিটংয়ের মানুষ, ভাই আমাকে আগে থেকেই চিনেন, স্নেহ করেন, চিটংয়ের ছেলে হিসেবে ভাই আমাকে ওখানে করেন। ভাই বুঝেন ভাই ওকে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, আমাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। খুব মর্মান্তিকভাবে আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো কল্পনাও করিনি, কখনো ভাবিনি। সবসময় মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কল্যাণ করার জন্য চেষ্টা করে গেছি সর্ব অবস্থায়। আমি একজন শিক্ষার্থী, আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, এমনকি জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা। রক্তিম জুলাই নামে একটি সংগঠনের মাধ্যমে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও, এমনকি যখন আহত এবং শহীদ পরিবারগুলো খুব তীব্র হাহাকার করছিলেন, তখন আমরা কাজ শুরু করি আহতদের উন্নত চিকিৎসা, তাদের পুনর্বাসন সহ আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে। দীর্ঘ সময় আমরা কাজ করে আসতেছি। আমরা একটা কল্যাণকামী ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের। হাজার হাজার শহীদ ও আহতের রক্তের বিনিময়ে এবং সংগ্রামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের পরে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। বিনিময়ে আমি পুলিশের গুলিতে একটা চোখ হারাই এবং একটি পা ক্ষতিগ্রস্ত হয়। আমার হাজার হাজার আহত সহযোদ্ধা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাজার হাজার সন্তানহারা পরিবার নিদারুণ কষ্টে দিন যাপন করছে। আমি এখন রাষ্ট্রের জন্য অন্ধ হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ও ফ্যাসিস্টের দোসররা এখনও নানা জায়গায় ষড়যন্ত্র ও জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে হামলা, হত্যা করছে। ফ্যাসিস্টের পলায়ন করলেও তাদের কাঠামো এখনও সবখানে শক্তিশালীভাবে অবস্থান করছে। যারা এই সরকারের কাজকে রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছে, এখনও খুনিদের বিচার হয়নি, অধিকাংশ খুনি অপরাধী গ্রেপ্তার হয়নি, অনেকেই তাদের পুনর্বাসন করছে, যা কখনোই আমরা আশা করি।